গল্পের নাম কাগজের সম্পর্কে তুমি আমি। সিজন 2। কলমে মুশফিকা রহমান মৈথি। গল্পের প্রথম পর্ব। প্রেগন্যান্সি কিট হাতে বসে আছে ধারা। কিটে দুটো দাগ স্পষ্ট। মাথাটা বেশি ফাঁকা ফাঁকা লাগছে তার। এখন কি করবে বুঝে উঠতে পারছে না। আবেগের তাড়নায় একটা ভুল করে ফেলেছে। ডান হাত দিয়ে মুখটি চেপে চাপা আর্তনাদ করতে লাগলো ধারা। চোখ থেকে পানি যেন থামতেই চাচ্ছে না। এত বড় কিভাবে করে ফেলল? বাবা মা জানলে জ্যান্ত কবর দিয়ে দিবে তাকে। একজন অবিবাহিত মেয়ে যদি হুট করেই প্রেগন্যান্ট হয়ে যায়, ব্যাপারটা সমাজ কিংবা ধর্ম কোনো কিছুই মেনে নিবে না। সে তখন হয়ে যাবে কলঙ্কিনী। এখন কি করবে বুঝে উঠতে পারছে না ধারা। কয়েকদিন থেকেই মাথা ঘুরাচ্ছিল তার, বমি বমি ভাব হচ্ছিল। পিরিয়ড মিস হলেই সন্দেহ হতে থাকে। ধারার সবথেকে ভালো বান্ধবী সারাকে ব্যাপারটা জানালে সে প্রেগন্যান্সি কিট কিনে দিয়ে বলে টেস্ট করে দেখতে। এখন সেটাই করছিল ধারা। মনের ভয়টাই সত্য হল, তার মাঝে একটা রক্ত মাংসের মানুষ বেড়ে উঠছে। দুহাতে মাথা চেপে ধরল ধারা। এখন কি করবে? হুট করেই মনে হলো তার, দিগন্তকে একবার বললে হয়তো মন্দ হবে না। আর এমনিতেও ওকে জানানোটা এখন খুব বেশি দরকার। তার একটি অংশ ধারার গর্ভে বেড়ে উঠছে। এটা তো তাদের ভালোবাসার প্রতীক। আবেগের বশে হলেও তারা একে অপরকে ভালোবেসেই কাছে এসেছিল। চোখ মুছে উঠে দাঁড়ালো ধারা। বসে থাকলে হবে না, একটা ব্যবস্থা তো করতেই হবে। এখন ভেঙে পড়লে কিভাবে চলবে? এখনো তো অনেক পথ চলা বাকি। না জানি কত পরীক্ষা বাকি রয়েছে তার জন্য। আর তাকে তো লড়তে হবে তার ভালোবাসার জন্য, নিজের জন্য, নিজের অনাগত সন্তানের জন্য। সকাল 9টা। ভার্সিটির বটগাছের নিচে বসে আছে ধারা। বিগত আধা ঘন্টা ধরে অপেক্ষা করছে দিগন্তের জন্য। অপেক্ষার প্রহর যেন পারি হতে চাচ্ছে না। এটা যেন তার জীবনের সবথেকে দীর্ঘ আধা ঘন্টা। মানুষ যখন নির্বিকার হয়ে বসে থাকে, তখন অতীত বারবার চোখের সামনে হানা দেয়। যেমনটা হচ্ছে ধারার ক্ষেত্রে। ধারা তখন বাংলা বিভাগের প্রথম বর্ষের একজন ছাত্রী। এমনই একটা কুয়াশা ঢাকা সকালে ভার্সিটির গেটে দেখা হয়েছিল দিগন্তের সাথে। দিগন্ত তখন ভূগোলের তৃতীয় বর্ষের ছাত্র। হঠাৎ বাইকের ধাক্কায় অন্যমনস্ক ধারা খানিকটা ছিটকে পড়েছিল। এটা অবশ্য ধারার অন্যমনস্ক হয়ে চলার আর দিগন্তের বাইকের হাই স্পিডের কারণেই হয়েছিল। অনুশোচনার বশে তাড়াতাড়ি হেলমেট খুলে ছুটে গিয়েছিল দিগন্ত ধারার কাছে। ধারা তখন নিজের পায়ে ক্ষত সামলাতে ব্যস্ত ছিল। পায়ে কি ব্যথাটাই না পেয়েছিল। প্রথম দেখাতে সাদা কামিজ, গোলাপি ওড়না পরিহিত গোলগাল পুতুলের মতো দেখতে মেয়েটিকে মনে ধরেছিল দিগন্তের। কোমল গলায় তখন তাকে জিজ্ঞেস করে, বেশি ব্যথা লেগেছে? আই এম সরি। তাড়াতে ছিলাম, খেয়াল করিনি। মাথা তুলে সামনে হাঁটু গেড়ে থাকা শ্যামলা ছেলেটাকে এক নজরে দেখে যাচ্ছিল ধারা। এত সুন্দর করেও কি কেউ কথা বলতে পারে? প্রথমে ভেবেছিল বেশ কড়া করে কটা কথা শুনিয়ে দিবে ধারা। কিন্তু দিগন্তের চোখের দিকে তাকাতেই কেমন যেন সব গবলেট হয়ে গেছিল। বকা তো দূরে থাক, একটা কড়া কথাও মুখ থেকে বের হয়নি ধারার। উল্টো কোনো অজানা কারণে হৃদস্পন্দন বেড়ে যাচ্ছিল। লোকটার মুখ থেকে চোখই সরছিল না ধারা। এত কিসের জরুরি তলব তোমার? এই সাত সকালে দৌড়াতে দৌড়েতে আসতে হলো। জানোই শীতের সকালে আমার ঘুম ভাঙতে চায় না। দিগন্তের হিনহিনে গলার কাটকাট কথা শুনে কল্পনার থেকে বের হয় ধারা। হ্যাঁ, তার সামনে 2.5 বছর আগের দিগন্তই দাঁড়িয়ে আছে। কিন্তু আফসোস একটাই, এখনের দিগন্ত আর তখনের দিগন্তের মাঝে বেশ পার্থক্য। ধারা সেটা বুঝতে যে পারে না সেটা না, তবে এখনো সে দিগন্তকে পাগলের মতোই ভালোবাসে। ধারা খা করে নিজের দিকে তাকিয়ে থাকতে দেখে ভ্রুজোড়া একত্রিত করে টিটকারির স্বরেই বলে, আমাকে কি প্রথম দেখছো নাকি?
এমন হা করে দেখার মতো রূপ গজিয়েছে নাকি? নিজের সন্তানের বাবাকে দেখছি, যে লোকটা কিনা ৯ মাস পর একটা জলজান্ত বাচ্চার বাবা হবে। সেজন্য তাকে হয়তো হা করে দেখাটা খারাপ কিছু না, তাই না? ধারার নির্লিপ্ততা কণ্ঠের কথাটা শুনে দিগন্তের চোখগুলো বড় বড় হয়ে যায়। নিজের কানকে বিশ্বাস করে উঠতে পারছে না দিগন্ত। অনেকটা ভূত দেখার মতো ঘাবড়ে যায় সে। অস্পষ্ট স্বরে ধারাকে বলে, সকাল সকাল কি ফাইজলামি করছো তুমি? পাগল টাগল হয়ে গেছো নাকি? আমি ফাইলামি করছি না দিগন্ত। আজ সকালেই চেক করেছি, আমার মাথায় কিছুই আসছে না। অনেক বড় ভুল হয়ে গেছে দিগন্ত। এখন কি করব কিছুই বুঝতে পারছি না, তাই তোমাকে ফোন করে এখানে আসতে বলেছি। কি আর করব, এবর্ষণ ছাড়া আর কি উপায় আছে? আমরা কালকে ডাক্তারের কাছে যাব। দিগন্তের নির্বিকার উত্তরে মাথায় বাজ পড়ে ধারার। কি বলবে কথা হারিয়ে ফেলেছে সে। যতই হোক বাচ্চাটা তাদের দুজনেরই অংশ, তাদের ভালোবাসার নিশানি। দিগন্ত কোনো চিন্তা না করেই কিভাবে বলে দিল সে বাচ্চাটিকে নষ্ট করে দিবে। দিগন্তের কথাটি শুনে অজান্তেই চোখ জোড়া ভিজে আসে ধারার। যদিও কেবল একটি ভ্রূণ তার গর্ভে আছে, কিন্তু শ্বেতমা কিভাবে নিজের জানা সত্ত্বে মেরে ফেলবে বাচ্চাটিকে? আর পাপ তো তারা করেছে। বাচ্চাটি তো নির্দোষ। অনেক কষ্টে ভাঙ্গা গলায় বলে, দিগন্ত কি বলছো তুমি? বাচ্চা নষ্ট করার কথা আমি ভাবতেও পারি না। ও আমাদের ধারা বি প্র্যাকটিক্যাল। আমি তো জানতাম তুমি খুব প্র্যাকটিক্যাল একজন মানুষ। এখন ইমোশনাল ন্যাকামি করার সময় নয়। আমি এখন মাস্টার্স করছি, চাকরি পাইনি। এখন এই বাচ্চাটাকে রাখা মানে নিজের পায়ে নিজেই কুড়াল দেওয়া। বুঝতে পারছো তুমি? আমাকে এখনই তোমার পরিবারের কাছে বিয়ের প্রস্তাব দিতে হবে। আমি বিয়ের জন্য প্রস্তুত নই ধারা। আমার ক্যারিয়ার আছে, ভবিষ্যৎ আছে। আর তুমিও একটু ভেবে দেখো, তুমি কি রেডি এই বাচ্চার জন্য? আসলেই আমার ভাবা উচিত ছিল। তাহলে কাল সকালে আমরা ডাক্তারের কাছে যাব, ওকে? দিগন্তের কথা শুনে স্মিত হেসে ধারা বলে, আমার তোমাকে নিয়ে ভাবা উচিত ছিল দিগ। আবেগের বশে নিজের ভালোবাসার প্রমাণ দিতে গিয়ে কি ভুলটাই না করে ফেলেছি। ইস, তখন যদি একটু ভাবতাম। ধারা, ব্যাপার না, তোমার এই বাচ্চাকে নিয়ে ভাবতে হবে না। আসি এখন, বলেই ধারা সামনে পা বাড়ায়। পেছনে ফিরে দিগন্তের অনুতাপে ঘেরা মুখটা একবার দেখার ইচ্ছে হলেও নিজেকে সংযত করে। সামনে তার অনেক চলা বাকি, এখন পেছনে তাকালে হয়তো আবার দুর্বল হয়ে পড়বে। চোখের পানি অঝরেই পড়ছে, কি ভুলটাই না করেছে সে। রাস্তায় হাঁটছে ধারা, শরীর যেন চলতেই চাচ্ছে না ধারার। শরীর ছেড়ে দিয়েছে, মাথাটা ঘুরোচ্ছে, বমিও পাচ্ছে। রোদটা বেশ চড়া হয়ে উঠেছে বেলা বাড়ার সাথে সাথে। শরীরটা গুলিয়ে আসছে। হঠাৎ বেশ বমি আসায় রাস্তার ধারেই গড়গড় করে বমি করল ধারা। যাকে বিশ্বাস করেছিল, সে আজ বিশ্বাসটাকে এত নিষ্ঠুরের মতো ভেঙে দিল। এটা যেন মেতে নিতেই পারছে না ধারা। রাস্তার ধারে একটা পানির বোতল কিনে সেটা দিয়ে মুখটা ধুয়ে নিল ধারা। ক্লান্ত পরিশ্রান্ত শরীরটাকে নিয়ে রাস্তা পার হতে নিলে চোখ দুটো ঝাপসা হয়ে যায়, সামনে যেন অন্ধকার ছেয়ে আসে। গাড়ির হর্ন কানে আসছে, পাশে তাকাতেই দেখে খুব স্পিডে একটি গাড়ি এগিয়ে আসছে। ধারার পা থেমে গেল, হয়তো এটাই তার পরিণতি। এই ভালো বাবা মার মুখে কালি মাখার থেকে এই পরিণতিটাকে মাথা পেতে নেওয়াটা হয়তো ঢের ভালো। চোখ দুটো বন্ধ হয়ে এলো ধারার, তলিয়ে যাচ্ছে সে অন্ধকারের কোঠরে। বিকেল ৫টা। ধারার যখন চোখ খুলে তখন সে সাদা বিছানায় নিজেকে আবিষ্কার করে। সে মরেনি, এখনো বেঁচে আছে। সমাজের নিম্নজীব হয়ে সারাটা জীবন অতিবাহিত করার জন্য সে বেঁচে আছে। পরমুহূর্তেই নিজের কাজে নিজের উপরেই রাগ উঠে ধারার।
কি করছিল সে? একে এক পাপ করেছে, এখন আরো বড় পাপ করতে যাচ্ছিল। অজান্তেই পেটে হাত চলে গেল তার। সমস্যা নেই, বেঁচে আছে। কোনো ক্ষতি হয়নি। কারোর কড়া কণ্ঠ কানে এলে পাশে ফিরে তাকায় ধারা। পাশের ব্যক্তিটিকে দেখে অটোমেটিক গলা শুকিয়ে যায় তার। যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়। কপাল খারাপ থাকলে যা হয়। পাশে থাকা ব্যক্তিটিকে দেখে কপালে বিন্দু বিন্দু ঘাম জমতে লাগে ধারার। কিছু বলতে যাবে তার আগেই লোকটা তীক্ষ্ণ কণ্ঠে বলে উঠে, অকাম কুকাম করে পেট ফুলিয়ে রাস্তায় মরতে যাওয়াটা কি এখন তোদের ট্রেন্ড হয়ে গেছে? ভাগ্যিস কাকতালীয়ভাবে গাড়িটা আমার ছিল। তুইও বেছে বেছে আমার গাড়ির সামনেই মরতে গিয়েছিলি। তা মরার সিদ্ধান্ত কি জন্য নিয়েছিস? এর বাবা অস্বীকার করেছে। নাকি জানিসই না এই জিনিসের বাবাকে? সমস্যা নেই, একটু পর মামা মামি এসে নিজের হাতেই তোকে মেরে ফেলবে। লোকটার কথার ছিরি যে কোনো মানুষের মেজাজ খারাপ করে দেবার জন্য যথেষ্ট। রাগে লজ্জায় মাথা নিচু করে দাঁতে দাঁত চেপে কথাগুলো হজম করতে হবে ধারার। লোকটি আর কেউ নয়, তার ফুফাতো ভাই অনল। অনলকে কখনোই ধারার খুব একটা ভালো লাগে না। লোকটাকে নিতান্তই খচ্চর লাগে, এই লোকটা নাকি পেশায় ডাক্তার। কিন্তু ধারার মাথায় একটা কথা আসেই না। এত করলা মিশ্রিত কথা শোনার পর কোন প্যাশেন্ট আসে তার কাছে? অনলের দোষ অনেক। তার মধ্যে অন্যতম হল লাগাম ছাড়া কথা বলে এমন এমন কথা বলবে যেটা একই সাথে কাউকে রাগ এবং লজ্জা দুটো জিনিসের অনুভব করাতে সক্ষম। কিন্তু ধারা তাকে পাল্টা উত্তর দিতে পারবে না। কারণ প্রথমত, অনল তার থেকে বয়সে অনেক বড়। দ্বিতীয়ত, ধারা সত্যি মস্ত বড় ভুল করেছে, যার জন্য তাকে সমাজের কাছে এর চেয়েও ঘৃণ্য কথা শুনতে হবে। আর যদি একবার তার বাবা জানতে পারে তাহলে তো তার নিস্তার নেই। কাপা কাপা স্বরে ধারা অনলকে জিজ্ঞেস করে, তুমি কি বাবা মাকে জানিয়ে দিয়েছ? না জানানোর কোনো কারণ তো আমি খুঁজে পাইনি। তারা অন দ্য ওয়ে। তবে তোমার কুকর্মের কথা আমি জানাইনি। মামা শুনলে আবার আইসিইউতে অ্যাডমিট হবেন। তাই ফোনে এত বড় শকিং নিউজটা দেয়নি। নির্বিকার ভঙ্গিতেই কথাগুলো বলে দিল অনল। মোট কথা তার কিছুই যায় আসে না, মামাতো বোন বলে যেটুকু না করলেই নয় সেটুকুই করেছে সে। ধারার বুকটা রীতিমতো ধুকপুক করছে। ব্যাপারটা চাইলেও সে লুকাতে পারবে না মা বাবার কাছ থেকে। অনল না হয় এখন কিছু বলেনি, কিন্তু তারা হাসপাতালে আসলেই তো সব জেনে যাবে। উফ, মাথাটায় কিছুই ঢুকছে না। বাবার রাগ সম্পর্কে ভালোই ধারণা আছে ধারার। ধারার বাবা সেলিম সাহেব খুব কড়া একজন মানুষ। তার কাছে নিজের আত্মসম্মানের চেয়ে বড় কিছুই নয়। আজ পর্যন্ত সম্মানহানির ভয়ে একটা টাকা ঘুষ খাননি তিনি। ২৬ বছরের চাকরি জীবনে তার প্রোফাইল একেবারেই নিট এন্ড ক্লিন। আর ৮ মাস পর রিটায়ার্ড করবেন তিনি। ২ মেয়ে তার অহংকার। সারা জীবন বেশ পোষা জীবন অতিবাহিত করার উদ্দেশ্য একটাই, যাতে তার ২ মেয়েকে সব ধরনের ভালো শিক্ষা দিতে পারেন, যেন কোনো কুপ্রবৃত্তি মেয়েদের ছুঁতেও না পারে। অথচ আজ ধারার একটা ভুল তাকে সারা জীবনের জন্য লজ্জায় মাথা নিচু করে বাঁচতে বাধ্য করবে। কথাটা ভাবতেই হু হু করে কেঁদে উঠে ধারা। দুহাত দিয়ে মুখ ঢেকে অঝরে কাঁদতে থাকে সে। যে ভালোবাসার প্রমাণ দিতে এতবার ভুল করল সেই ভালোবাসা আজ তাকে অস্বীকার করছে, তাকে ইমোশনালি বোকা বলছে। দিগন্তের কথাটা কি মেনে নিলে ঠিক হতো? সত্যিই কি এবর্ষণ করালে কি এই সব ঝামেলা থেকে মুক্তি পাবে ধারা? দ্বিধার একটা সাগরের মাঝে সাঁতার কাটছে ধারা, কি করবে কিছুতেই যেন বুঝে উঠতে পারছে না। এখন ন্যাকা কাদা কেঁদে কি হবে? যা কুকাম করার তা তো করেই ফেলেছিস। এখন কেঁদে ভাসালেও কিছুই হবে না।
এই কান্নাটা আগে কাঁদলে কাজে দিত। অনলের ঠেস মারা কথায় ধারার আরও কান্না পাচ্ছে। নাক টানতে টানতে কান্না মিশ্রিত গলায় বলে, তুমি এমন খচ্চর কেন অনল ভাই? মানুষ তো সান্ত্বনাও দিতে পারে নাকি? হা, এসব সান্ত্বনার মতো ফাউ কাজ আমার দ্বারা কোনো জন্মে হয়নি, হবেও না। এখন ফ্যাচফ্যাচানি থামা, নয়তো একটা থাপ্পড় মেরে সব কান্না বের করে দিব। অনলের ধমকে একেবারেই চুপ হয়ে গেল ধারা। নিঃশব্দে চোখ থেকে পানি পড়ে যাচ্ছে ধারার। অনলের কেন যেন এই কান্না নামক জিনিসটা সহ্য হয় না। বিরক্তি প্রকাশক শব্দ করেই রুম থেকে বেরিয়ে গেল সে। ধারা তখনও ভবিষ্যতের অপরিণতি ভেবে কেঁদেই যাচ্ছে। রুম থেকে বের হতেই ধারার বাবা সেলিম সাহেব, মা সুরাইয়া বেগম এবং নিজের মা সুভাষিনী বেগমের সাথে সামনাসামনি হয় অনলের। তারা বেশ হন্তদন্ত হয়ে হাসপাতালে পৌঁছেছেন। মেয়ের এমন অ্যাক্সিডেন্টের কথা শুনে বেশ চিন্তায় পড়ে গিয়েছিলেন সেলিম সাহেব এবং সুরাইয়া বেগম। তাই বড় বোন সুভাষিনী বেগমকেও ডেকে এনেছেন তারা। সুভাষিনী বেগম অনলের মা। অনল অবশ্য তাকে এই ব্যাপারটা একদমই জানায়নি। শুধু শুধু মাকে চিন্তায় ফেলতে চায়নি সে। অনলকে দেখে সেলিম সাহেবের প্রথম প্রশ্ন থাকে, ধারার কি অবস্থা? হাড়গোড় ভাঙ্গে নিত? না মামু, কিছু হয়নি তেমন। তবে অনল কিছু বলার আগেই একটি নার্স রিপোর্টের একটা ফাইল নিয়ে অনলের সামনে ধারায়। অনল তার দিকে তাকাতেই সে বলে, স্যার, মিস ধারার রিপোর্ট চলে এসেছে। তিনি চাইলে আগামী 2 সপ্তাহের মধ্যে অ্যাবর্শন করতে পারবেন, কিন্তু স্যার কমপ্লিকেশন আছে। আপনাকে ডাক্তার মাহির সাথে কথা বলতে হবে। হুট করে নার্সের এমন কথা শুনে বেশ অবাক হয়ে যান সেলিম সাহেব। উত্তরের অপেক্ষায় অনলের মুখপানে তাকিয়ে থাকেন তিনি। অনল বেশ অপ্রস্তুতকর অবস্থায় পড়ে গেছে। সে এভাবে এই নিউজটা মোটেই জানাতে চায়নি মামু মামিমাকে। আসলে এই রিপোর্টটা খানিকক্ষণ আগেই করতে পাঠিয়েছিল সে, ভেবেছিল এই রিপোর্টটা হাতে পেলে মামু মামিমাকে ধীরে সুস্থে জানাবে। কিন্তু কোথায় কি! ধুমধাম করে সিনেমার মতো তারা ব্যাপারটা জেনে গেল। সেলিম সাহেব বেশ ঠান্ডা গলায় অনলকে জিজ্ঞেস করে, অনল, নার্স কি বলল? কিসের অ্যাবর্শন? দীর্ঘশ্বাস ফেলে অনল বলে, মামু কিছু কথা বলবো, ঠান্ডা মাথায় শুনবেন। কেবিনে হাঁটুতে মুখ গুজে কেঁদেই যাচ্ছে ধারা। নিচের বোকামির উপর নিজের রাগ উঠছে, আবার পরমুহূর্তে নিজেকে বড্ড বেশি অসহায় মনে হচ্ছে তার। মনে হচ্ছে অথই জলে সাঁতার না পারা অবস্থাতেই পড়ে গেছে। হাঁসফাঁস হচ্ছে কিন্তু কুল পাচ্ছে না। বাবা মা আসলো বলে অনল তো তাদের সব বলে দিবে, তখন কি হবে? এসব চিন্তায় মগ্ন ছিল, ঠিক তখনই কেউ এসে অতর্কিতে তার চুলের মুঠি টেনে সজোরে গালে চর বসিয়ে দেয়। অবাক নয়নে তাকাতেই দেখে সামনে তার বাবা মা দাঁড়িয়ে আছে। তাদের চোখের অশ্রু প্রমাণ দিচ্ছে আজ কতটা ছোট হয়ে গেছেন তারা। ধারা কিছু বুঝে উঠার আগেই আবারও আরেক গালে চর বসিয়ে দেন সুরাইয়া বেগম। গলা চেপে কান্নামিশ্রিত গলায় বলেন, হওয়ার সময় মেরে ফেললে আজ এই দিনটা দেখতে হতো না। তুই আজকে মরে যেতে পারলি না। আমাদের ভালোবাসার এমন ফল দিলি তুই। কুলাঙ্গার সন্তার জন্ম দিয়েছি আমি। কত গর্ব করতাম আমি তোকে নিয়েছি। বলেই এলোপাতাড়ি মারতে থাকে ধারাকে। অবস্থা খারাপ দেখে সুভাষিনী বেগম এগিয়ে যান, সুরাইয়া বেগমকে কোনো মতে আটকে রেখে বলে, সুরাইয়া, এত বড় মেয়ের গায়ে কি কেউ হাত তুলে নাকি? শান্ত হও তুমি। সুরাইয়া বেগম তাকে জড়িয়ে ধরে বিলাপ করতে থাকেন। একে অবিবাহিত মেয়ে, সমাজ না জানি কি বলবে মেয়েটাকে নিয়ে। এসব চিন্তা মাথায় আসতেই আরো হু হু করে কেঁদে উঠেন তিনি। সেলিম সাহেব যেন পাথর হয়ে গেছেন। নিজের মেয়ে এমন একটা কাজ করবে এ যেন কল্পনার বাহিরে। পা তার অনবরত কাঁপছে।
মাথায় ঘাম জমে আছে। ধূপ করে পাশে থাকা চেয়ারটিতে বসে পড়েন সে। ধারা বাবার চোখে চোখ অবধি রাখতে পারছে না। অনল অবস্থা বেগতিক দেখে ঠান্ডা গলায় বলে, মামু, আমরা ধারাকে বাসায় নিয়ে যেতে পারব। ওর সেলাইন শেষ হয়ে গেছে। রাত 8টা। বসার রুমে চিন্তিত মুখ নিয়ে বসে আছেন সেলিম সাহেব। তার মুখ থেকে একটা কথাও বের হচ্ছে না। সুরাইয়া বেগম আঁচলে মুখ গুজে কাঁদছেন। সুভাষিনী বেগম তাকে সান্ত্বনা দিয়ে যাচ্ছেন। অনল অপোজিটের সোফায় বসা। চোখ জোড়া মুছে সুরাইয়া বেগম জোরালো গলায় বললেন, অনল, আমরা এই সপ্তাহের মধ্যেই এবর্ষণ করব। সুরাইয়া, এবর্ষণ করলে কি এই দাগ মুছে ফেলা সম্ভব? সুভাষিনী বেগম চিন্তিত গলায় কথাটা বলে উঠে। তার কথা উপেক্ষা করেই সুরাইয়া বেগম বলেন, আচ্ছা আপা, আপনার মেয়ে হলে কি করতেন বলুন তো? আমার মেয়ের ভবিষ্যৎ পড়ে আছে। এই বাচ্চাটা রাখলে তার ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে। মামি, এবর্ষণ করলে এমনও হতে পারে ধারা আর কোনোদিন মা হতে পারবে না। কিছু কমপ্লিকেশন আছে। আমি আমার কলিগ গাইনোকোলজিস্ট এর সাথে কথা বলেছি। ও এই কথাটা বলল। এখন আপনাদের ডিসিশন। অনলের এমন কথায় সেলিম সাহেব যেন আরও ভেঙ্গে পড়েন। সুরাইয়া বেগম তবুও অটল গলায় বলেন, তুমি তবুও ব্যবস্থা করো বাবা। নিজের মায়ের মুখে এমন কথা শুনে বুকে কামড় লাগে ধারার। বাচ্চা নষ্টই যদি করতে হয় তবে তো দিগন্তের কথায় সে রাজি হয়ে যেত। তার ভুলের শাস্তি এই মাসুম কেন পাবে? দৌড়ে যেয়ে মায়ের কাছে আছে ধারা। আকুতি স্বরে বলে, মা, আমার বাচ্চাকে মেরো না। ওর কি দোষ বলো? এমন নিষ্ঠুর হয় না মা, প্লিজ। ধারার অঝরে আকুতি করে কাঁদছে, এই কান্না পাথরের মন গলিয়ে দিতে পারে। কিন্তু সুরাইয়া বেগম তার সিদ্ধান্তে অটল। এখন সেলিম সাহেব মুখ খুলেন, আমাদের মান সম্মান তো ধুলায় মিশিয়েছই, এখন কি আত্মহত্যা করলে শান্তি পাবে তুমি? সেলিম সাহেবের মুখে এরূপ কথা শুনে একেবারেই চুপ হয়ে যায় ধারা। সুভাষিনী বেগম এতক্ষণ চুপ করে সব শুনছিলেন। ধারার এমন আকুতি দেখে মনে মনে একটি সিদ্ধান্ত নিলেন তিনি। অতঃপর বেশ ঠান্ডা গলায় বললেন, সেলিম, ধারার বাচ্চাকে মেরে ফেলাটা কখনোই কোনো সমাধান নয়। এর চেয়ে বরং ধারার বিয়ের ব্যবস্থা করো। এই সপ্তাহে ধারার বিয়ে সম্পন্ন করতে হবে। সুভাষিনী বেগমের এমন কথায় সেলিম সাহেব যেন অবাকের চূড়ান্ত পর্যায়ে চলে যান। তার বড় বোন হুট করেই একটা কথা বলে ফেললেন যা তার বুঝার বেশ বাহিরে। অবাক হয়ে সেলিম সাহেব বলেন, আপা, মাথা কি গেছে তোমার? কি বলতেছ? ধারার বিয়ের ব্যবস্থা মানে? এই অবস্থায় কে করবে ওকে বিয়ে? যে জানবে সেই তো কথা বলে মুখে থুথু ছিটিয়ে চলে যাবে। আর এমন ছেলে পাবো কই যে সব জেনেও ধারাকে আপন করে নিবে? এমন ছেলের সাথেই বিয়ে হবে যে সব কিছু জানবে। দেখো, এখন একটা ভুল শুধরাতে যে আমরা তো নতুন করে ভুল করতে পারি না। আর বাচ্চাটাকে মারার আমরা কে? সুভাষিনী বেগমের ঘোলাতে কথা সেলিম সাহেব সহ কারোরই মাথায় ঢুকছে না। অনল তো অবাক নয়নে শুধু তার মাকে দেখে যাচ্ছে। ধারার প্রতি তার মায়ের একটু বেশি টান আছে তা অনলের বেশ ভালো করেই জানা আছে। কিন্তু টানের কারণে যে পাগলের প্রলাপ দিবে এটা যেন হজম হচ্ছে না। গলা খাকারি দিয়ে অনল বলল, মা, একটু খোলসা করে বলবে কি বলতে চাও? সুভাষিনী বেগম এবার দীর্ঘশ্বাস ফেলে ঠান্ডা গলায় বললেন, আমি ধারা মায়ের বিয়ে আমার অনলের সাথে দিতে চাই। তাতে যদি তোমাদের কোনো আপত্তি থাকে তবে বলো। সুভাষিনী বেগমের ঠান্ডা গলার বক্তব্য সবার ঘাম ধরাতে যথেষ্ট। উনি যতটা স্বাভাবিক ভঙ্গিমাতে কথাটা বললেন ততটাই তীব্রগতিতে ধারা এবং অনলের মাথায় বজ্রপাত ঘটল।
অনল এবার যেন নিশ্চিত হয়ে গেল তার মা ভাতিজির শোকে পাগল হয়ে গেছে। নয়তো সব জানা সত্ত্বেও এত বড় একটা কথা পারতে পারত না। সেলিম সাহেব পুনরায় অবাক কণ্ঠে জিজ্ঞেস করে, আপা, তুমি ভেবে বলতেছ তো? অনলের সাথে বিয়ে, এটা কিভাবে সম্ভব? আমি সব ভেবেই বলছি। আমি এবং অনল এই বাচ্চার ব্যাপারে সব জানি। আর আমার ছেলে পাত্র হিসেবে তো খারাপ নয়। এখন তোমাদের আপত্তি থাকলে বলতে পারো। কিন্তু আপা, তুমি অনলের কথাটা একটু ভেবে দেখো। আমার মেয়ের জন্য সে তার জীবনটা কেন নষ্ট করবে? সেটা আমি বুঝে নিব, তোমরা বিয়ের ব্যবস্থা করো। সুভাষিনী বেগমের কথাগুলো দাঁতে দাঁত চেপে সহ্য করছিল অনল। তার মার উপরে কখনোই কোনো কথা বলতে পারেনি সে। কিন্তু মায়ের এই সিদ্ধান্ত মেনে নেওয়াটা তার পক্ষে সম্ভব নয়। এটা যে সুভাষিনী বেগম জানেন না তাও নয়, তবুও জিদে বসে আছেন। অনল কোনো কথা না বলেই সেখান থেকে বেরিয়ে গেল। ওখানে থেকে তার মাকে বুঝানো সম্ভব নয়। সেলিম সাহেবের কি এখন খুশি হওয়া উচিত নাকি চিন্তা করা উচিত বুঝে উঠতে পারছেন না। নিজের বোনের বাড়িতে মেয়েটা বউ হয়ে যাবে, এটা তো বেশ আনন্দের সংবাদ। নিজের বোন সব জেনেও তার ছেলের বউ বানাচ্ছে ধারাকে, এটা ভেবেই মনে একটা স্বস্তি আভাস হচ্ছে তার। কিন্তু অনল সব কিছু জানার পর ও কি ধারাকে মেনে নিবে? সেলিম সাহেব বেশ ভালো করেই জানেন তার বোন যেহেতু একবার বলে ফেলেছেন, তখন এই বিয়ে হবেই। তবুও একটা কিন্তু থেকেই যাচ্ছে। এদিকে ধারা চেয়েও কিছুই বলতে পারছে না। আজ যদি দিগন্ত তাকে সাপোর্ট করত তাহলে হয়তো এই দিনটা দেখতে হতো না। বারবার নিজের মনে একটা চিন্তাই ঘুরছে, তার এবং তার বাচ্চার পরিণতিটা কি হবে। রাত 11টা। নিজের রুমের সব ভেঙে ফেলতে ইচ্ছে হচ্ছে অনলের। সব ভেঙে ফেললে হয়তো শান্তি হতো তার। মায়ের উপর মারাত্মক রাগ হচ্ছে তার, কিন্তু সেটা প্রকাশ করতে পারছে না। অনলের বাবা রাজ্জাক সাহেবের সাথে সুভাষিনী বেগমের ছাড়াছাড়ি হবার পর থেকে অনলের সব কিছুতেই শুধু তার মা ছিল। তার কাছে মা সবচেয়ে উপরে। আজ পর্যন্ত মা যা বলে এসেছে সেটা অক্ষরে অক্ষরে পালন করেছে সে। কিন্তু ধারাকে বিয়ে করার কথাটা যেন মানতেই পারছে না। তার অগোছালো জীবনে কাউকে আনার কথা ভাবতেই পারে না অনল। রাগের বশে ধাপ করে টেবিলের উপর একটা কিল দিয়ে বসল সে। আমার রাগ নির্জীবের উপর ঝেড়ে কি আদৌ শান্তি পাবে? সুভাষিনী বেগমের ঠান্ডা গলার কথাটা শুনে চমকে উঠল অনল। পেছনে ফিরে দেখে সুভাষিনী বেগম দাঁড়িয়ে আছেন। তাকে মাত্রাতিরিক্ত স্বাভাবিক লাগছে। নিজেকে শান্ত করে অনল জিজ্ঞেস করে, তুমি এখনো ঘুমাওনি? তোমার সাথে কিছু কথা ছিল আমার। আমি এই বিয়ে করতে পারবো না মা। কেন পারবে না? সুভাষিনী বেগমের নির্বিকার ভঙ্গিমাতে প্রশ্ন করা দেখে অনল আরও অবাক হয়। হাত মুষ্টিবদ্ধ করে চোয়াল শক্ত করে বলে, তোমার তো অজানা নয় মা, তুমি ধারার জীবন সাজানোর নামে আরও এলোমেলো করে দিচ্ছ। আমি ওকে কেন কাউকেই নিজের জীবনে আসার অনুমতি দিব না। একজন মৃত মানুষ কখনোই কারোর নব জীবনদাতা হতে পারে না মা। তোমার তো অজানা নয় এ কথা। আমি তো অনেক আগেই মরে গেছি। এখন আবার নতুন করে বাঁচার স্বপ্ন দেখাটা আমার পক্ষে সম্ভব নয়। নবজীবন নাই দিতে পারল, কিন্তু খড়কুটোর মতো বাঁচাতে তো সাহায্য করতে পারে। অনল অবাক চোখে তাকাতেই তিনি আবার বলেন, ধারার এখন অবস্থাটা তোমার অজানা নয়। সে যাকে বিশ্বাস করেছে সে তাকে ঠকিয়েছে। ওই ছেলেটা হয়তো এই বাচ্চাটার দায়িত্ব নিতে অস্বীকার করেছে। নয়তো ধারা একবার হলেও জোর গলায় বলতো আমার বাচ্চার বাবা বেঁচে আছে, তোমরা সিদ্ধান্ত নিচ্ছ কেন? আমি ধারাকে তোমার সাথে বিয়ে দিচ্ছি একটা কারণে, যাতে মেয়েটা সম্মানের সাথে বাঁচতে পারে। তুমি তাকে ভালোবাসবে না, স্ত্রীর মর্যাদা দিবে না, কিন্তু একটা পরিচয় তো দিতেই পারো।
তার বাচ্চাটাকে নিজের নাম তো দিতেই পারো। সেটাতেও কি বাধা আছে তোমার? কিন্তু মা, এমনও তো হতে পারে যে আসছে সে তোমাকে বাঁচতে শিখাবে, নতুন করে উজ্জীবিত হতে উদ্দীপ্ত করবে। কি হতে পারে না? তোমার আত্মাটা মরে গেছে অনল, কিন্তু সেটা বাঁচবে না এমন কোনো কথা কিন্তু নেই। একটা মানুষ কিন্তু আবার প্রেমে পড়তে পারে, ভালোবাসতে পারে, বাঁচতে পারে। আর এটা আমার শেষ ইচ্ছে বলেও মেনে নিতে পারো। বয়স তো কম হলো না, একটা পুত্রবধূ নাতিপুতি পেলে কি খুব খারাপ হবে? আমি জানি আমাকে তোমার খুব স্বার্থপর মনে হতে পারে। আমি সত্যিই স্বার্থপর, এক ঢিলে তিন পাখি মারার চেষ্টায় আছি। কি করব বলো, আমিও তো মা। ধারার মাঝে আমি নিজেকে দেখতে পেয়েছিলাম। মেয়েটা তার বাচ্চাকে বাঁচাতে চায়, তার জন্য লড়াই করতে চায়। আচ্ছা, এটা কি খুব অন্যায় দাবি? হ্যাঁ, সে ভুল করেছে। হয়তো তার জায়গায় অন্য কেউ হলে এই ভুলটা করত না। কিন্তু কাউকে বিশ্বাস করাটা হয়তো এত বড় ভুলও নয়। সেই মানুষটা তার হাত ছেড়ে দিয়েছে। এটার শাস্তি এতটা নিষ্ঠুর হতে পারে না নিশ্চয়ই, তাই না? তুমি ভেবে দেখো, এক সপ্তাহ তো আছে। তোমার আপত্তি থাকলে আমি অন্য ব্যবস্থা নিব। বলেই সুভাষিনী বেগম নিজের রুমে জন্য পা বাড়ালেন। তার প্রতিটি কথা অনলের ভেতরটাকে নাড়িয়ে দিচ্ছে। আসলেই কি আবার বাঁচাটা সম্ভব? আবার ভালোবাসাটা সম্ভব? সকাল 9টা। সারারাত নির্ঘুম কেটেছে ধারার। চোখ মুখ ফুলে আছে, চোখগুলো অবিরাম ধারা বর্ষণে ক্লান্ত। শরীরটাও ভালো নেই। এত চাপ এই সময়ে নেওয়াটা বাচ্চার জন্য ভালো নয়, কিন্তু এমন একটা ভাগ্য যে এত সুন্দর সময়টা তার গলার কাটা হয়ে গেছে। একটা নারীকে মাতৃত্ব পরিপূর্ণ করে, কিন্তু তার দুর্ভাগ্য এতটাই যে এই মাতৃত্ব তাকে সমাজের কলঙ্কিনীর পরিচয় দিচ্ছে। সুরাইয়া বেগম একবারও তার সাথে কথা বলছেন না। আর সেলিম সাহেব নীরবে চোখের পানি ফেলছেন। সব দেখছে আর প্রতিক্ষণে হাজারো বার মৃত্যু যন্ত্রণা সহ্য করছে ধারা। বারান্দায় দাঁড়িয়ে নিজের হিসাব মিলাতে যখন ব্যস্ত ধারা, তখন পাশ থেকে শুনতে পায়, সেদিনও বলেছিলাম যা কুকাম করার তা তো করেই ফেলেছিস। এখন কেঁদে ভাসালেও কিছুই হবে না। তবুও তুই সেই ফ্যাছানি কান্না লাগিয়েই রেখেছিস। সারাটা জীবন আমার এখন তোর এই মরা কান্নাই দেখতে হবে। অনলের কথা কানে আসতেই পেছনে ফিরে তাকায় ধারা। একটা সাদা শার্ট এবং কালো জিন্স পরে বেশ আল্লু আর্জুনের মতো পোজ দিয়ে দাঁড়িয়ে আছে অনল। অনল দেখতে অনেকটাই সাউথের হিরোদের মতো, 6 ফুট লম্বা, সুঠাম দেহি, শ্যাম বর্ণের একটি ছেলে। যে কোনো মেয়ে দেখলে ক্রাশ খেয়ে যেতে পারে। চুলগুলো চোখের উপরে এত সুন্দর ভাবে পড়ে থাকে যা তাকে আরো হ্যান্ডসাম এর কোটায় ফেলে। এত সুন্দর মুখে সবচেয়ে মাতাল করা হলো তার উদাসীন চোখ জোড়া। সেখানে কাউকে হারিয়ে ফেলার বেদনা লক্ষ্য করা যায়। কিন্তু মুখ খুললেই যে কারোর ইমপ্রেশন খারাপ হয়ে যাবে। ধারার তো মনে হয় তার ফুপি অনলকে কোনোদিন মধুই ছোঁয়ায়নি। তাই তো করলার মতো করা আর তেতো বুলি শুনতে পাওয়া যায়। মুখটা ঘুরিয়ে দৃষ্টি বাহিরে দিয়ে উদাস কণ্ঠে ধারা বলে, মজা নিতে এসেছ বুঝি? জীবনটা আমাকেই একটা মজার পাত্র বানিয়ে রেখে দিয়েছে, সেজন্য আমি কার মজা নিব বলো? অনলের কথাটা খুব যে বোধগম্য হলো তা নয়, কিন্তু উত্তর দিতে ইচ্ছে করছে না ধারার। তার জীবনটাও একটা জোক অফ দ্য ইয়ার হয়ে বসে আছে। সে অন্যের জীবন নিয়ে কি আর চিন্তা করবে, আর কি টিপ্পনি দিবে? ধারার উদাসীনতা দেখে অনল আবারও বলল, তোর নাগরকে জানিয়েছিস এই কথা? হুম। তবে সে এবর্ষণ করাতে বলেছিল, কিন্তু আমি রাজি হইনি। তবে এখন মনে হচ্ছে এটা হলেই ভালো হতো। ওসব করাতে হবে না, ওকে ফোন দিয়ে বলে দিস সামনের সপ্তাহে তোর বিয়ে। বিয়েটা খেয়ে যেতে মানে? ধারার কণ্ঠে উদ্বিগ্নতা স্পষ্ট জানান দিচ্ছে, সে তো কিছুই জানে না এই বিয়ের ব্যাপারে।
অনল দীর্ঘশ্বাস ফেলে বাহিরে শূন্য দৃষ্টি দিয়ে বলে, অনেক ভেবেছি, চিরকুমার থাকাটা আমার দ্বারা আর হবে না, বুঝলি। এবার সংসারটা করতেই হবে। বাহিরের কোনো পিস ঘাড়ে তুলার থেকে তোকে বিয়ে করাটা সোজা হবে। সাথে ফ্রি বাচ্চাও আছে। স্কিমটা কিন্তু খারাপ না। আমিও বিয়ে নামক ঝামেলা থেকে মুক্তি পাব। আর তুইও এই সমাজের চোখে সম্মানের সাথে বাঁচতে পারবি। একটা বিয়ে সবাইকে বাঁচিয়ে দিবে। অনলের কথা শুনে ধারার নিঃশ্বাস আটকে রাখার জোগাড়। উদ্বিগ্ন হয়ে বলতে লাগে, তুমি ভেবে বলছো তো? তুমি অন্য কারোর পাপের ফসল কেন নিজের ঘাড়ে বয়ে বেড়াবে? এখন হয়তো তুমি ভাবছো এটা ঝামেলা থেকে তোমাকে মুক্তি দিবে। কিন্তু ইন দ্য এন্ড, যখন মানুষ তোমাকে বারবার মনে করিয়ে দিবে এটা তোমার বাচ্চা না, আমি একটা নষ্ট মেয়ে পারবে মেনে নিতে তখন। সবকিছু এত সোজা না অনল ভাই, এত সোজা না। আচ্ছা একটা কথা বলতো, মানুষ কি আমাকে 2 বেলা খাওয়াবে? নাকি তারা আমাকে চালচালায় বেহেশতে নিয়ে যাবে? শোনে, সব মানুষের কথায় আমার কোনো কালে কিচ্ছু যায় আসেনি। আর ভবিষ্যতেও আসবেও না। আমার মাকে যখন বাবা ডিভোর্স দিয়ে অন্য কারো কাছে চলে গিয়েছিলেন, আমাকে মানুষ দেখেনি। আমি যখন ড্রাগের ওভারডোজ করে আইসিইউতে ছিলাম তখন মানুষ আমাকে বাঁচায়নি। সুতরাং এই ঢঙের আলাপ আমাকে দিস না। ধারার বুঝতে বাকি রইল না, এ মানুষকে বুঝানো তার কম্য নয়। সে যা ভালো বুঝবে তাই করে এসেছে এবং তাই করবে। বুক থেকে একটা দীর্ঘশ্বাস বের হলো ধারার। ক্লান্ত কণ্ঠে বলল, তুমি আমাকে বিয়েটা কেন করতে চাচ্ছ এখনো সেটা আমার বোধগম্য হচ্ছে না। আমার মতো কলঙ্কিনীকে বিয়ে করে নিজের জীবনটা অন্ধকারে ভাসিয়ে দেয়া ছাড়া আর কিছুই হবে না। আমার ভাগ্যে যা আছে আমি সেটা মাথা পেতে নিয়েছি। প্লিজ আমাকে দয়া করে নিজের জীবনে অভিশাপ ডেকে আনবে না অনল ভাই। তুই তো বেশ বড় হয়ে গেছিস ধারা। অবশ্য যে কাণ্ড ঘটিয়েছিস তাতে এই ব্যাপারটা প্রমাণিত। তুই আমাকে নিয়ে ভাবিস না। তোর সাথে বিয়ে নামক বস্তুটা আমার কাছে কেবল কাগজের একটা সই আর 3 অক্ষরের একটা শব্দ মাত্র। আমার কাছে এই জিনিসের কোনোই মূল্য নেই। আর থাকবেও না। তোর কাছে এই বিয়েটা যেমন সকল ঝঞ্ঝাট থেকে পরিত্রাণের উপায়, আমার ক্ষেত্রেও ব্যাপারটা তাই। নিছক মায়ের ইচ্ছেটুকু পূরণ করা মাত্র। মা যা বলে সর্বদা তাই মেনে এসেছি আর এখনো মানব। তাই এই বিয়েটাও করব। কিন্তু চিন্তা করিস না, আমার মতো অগোছালো লোকের কাছে এটা একটা কাগজের লিখিত ঠুনকো সম্পর্ক মাত্র। বিয়ের পর আমি কেবল তোর কাগজের স্বামী আর তুই আমার কাগজের স্ত্রী। আমি তোর জীবনে কখনোই হস্তক্ষেপ করব না। তদ্রূপ তুইও আমার জীবনে কখনোই হস্তক্ষেপ করবি না। আমাদের সম্পর্কটা কেবল এবং কেবলমাত্র কাগজের। আমরা কাগজের, তুমি আমি হয়েই থাকব। অনলের ঠান্ডা গলার কথাটা শুনে ধারা আর কথা বাড়ায় না। একটা প্রশান্তি মনে জাগে, সে অন্তত সমাজের হাহাকার থেকে মুক্তি পাবে, তার সন্তানটি বেঁচে থাকবে। অনলের মতো একটা বটবৃক্ষের ছায়া পাবে, তার দুর্ভাগ্যের জীবনে এটা জ্যাকপটের ন্যায়। কিন্তু একটা কাগজের সম্পর্ক টেনে নেওয়াটা সহজ হবে। চোখ থেকে টপটপ করে পানি পড়ছে। আরও কি কি দেখা বাকি কে জানে। সকাল 11টা। ক্যাম্পাসে বাইক পার্ক করে সারাকে খুঁজতে লাগল দিগন্ত। আজ 2 দিন ধারা তার ফোন রিসিভ করছে না। ব্যাপারটা খুব ভাবাচ্ছে তাকে। যদি ইমোশনাল হয়ে কোনো একটা স্টেপ নিয়ে নেয় তখন কি করে দিগন্ত? সারা ধারার খুব ভালো বান্ধবী, সে ধারা বিষয়ে সব তথ্য রাখে। সারাকে খুঁজে পেলেই ধারার নিউজ পাবে দিগন্ত। একটা জিনিস মোটেই মাথায় ঢুকছে না তার, একটা বাচ্চাই তো। এত ইমোশনাল হওয়ার কি আছে? একবার তার চাকরি হয়ে গেলে, ক্যারিয়ার গড়ে গেলে ধারাকে বিয়ে করে নিবে সে। তখন সারাটা জীবন পড়ে আছে তাদের। এখন এই খাল কেটে কুমির আনার কোনো মানেই নেই।
আর এই বয়সে এই ভুলগুলো হওয়াটা খুব ন্যাচারাল। তাও তো রিলেশনের 2.5 বছর বাদে ধারা তাকে উঠে দেওয়ার পারমিশন দিয়েছে, কই তার বন্ধুদের বেলায় তো এমন হয়নি। আসলে এসব ব্যাকডেটেড মেয়ের সাথে প্রেম করলে এমনই হয়। এখন বাচ্চা রাখার জন্য কান্নাকাটি বাঁধিয়েছে। দিগন্তের মাথা ফেটে যাচ্ছে, কি করবে না করবে কিছুই বুঝতে পারছে না। সত্যি বলতে সে বেশ ঘাবড়ে গেছে। সে ধারাকে ভালোবাসে, কিন্তু দায়িত্ব নেওয়ার ইচ্ছে এখন তার নেই। কেবল মাত্র ২৬ বছর তার। এখন কোথায় মজা করার সময়, এনজয় করার সময়। এখন বিয়ে করা মানেই একটা বোঝা কাঁধে নেওয়া। ক্যাম্পাসের ক্যান্টিনে সারাকে দেখেই ছুটে যায় দিগন্ত তার কাছে। উদ্বিগ্ন কণ্ঠে তাকে বলে, সারা, তোমাকেই খুঁজছিলাম। কেন গো দিগন্ত ভাই? আচ্ছা, ধারা কি কলেজে আসছে না? ওকে আমি 2 দিন ধরে খুঁজে পাচ্ছি না। ও এই সপ্তাহে কলেজে আসবে না, সামনের সপ্তাহে আসে কিনা সেটাও বলতে পারছি না। কেন বলো তো? ওর বিয়ে ঠিক হয়েছে গেছে। আগামী শুক্রবার ওর বিয়ে। সারার নির্বিকার ভাবে বলা কথাগুলো দিগন্তের কানে যেতেই মাথাটা ফাঁকা হয়ে যায় তার। বিয়ে মানেটা কি? আর ধারা বিয়ে করছে এটা তাকে জানানোটা প্রয়োজন মনে করল না ধারা। আর এখন ধারার যে অবস্থায় আছে তাতে তাকে কেউ বিয়ে করতে চাওয়ারই কথা না। এটার একটাই মানে হয়, ধারা নিশ্চয়ই বাচ্চাটাকে নষ্ট করে ফেলেছে। এখন নিশ্চয়ই কোনো বড়লোক পটিয়ে তার সাথে বিয়ে করে সুখে সংসার করার কথা চিন্তা করছে। রাগে গা রি রি করছে দিগন্তের। চোয়াল শক্ত হয়ে এসেছে। হাত মুষ্টিবদ্ধ করে রাগ সামলানোর চেষ্টা করছে সে। এই মুহূর্তে আর দাঁড়িয়ে থাকতে মন চাচ্ছে না তার। তড়িৎ গতিতে ক্যাম্পাস থেকে বেরিয়ে গেল সে। বিকেল 5টা। বারান্দায় দাঁড়িয়ে আছে ধারা। আগামী পরশু তার এবং অনলের হলুদ। দিগন্তের সাথে একটাবার কথাও হয়নি সেদিনের পর থেকে। শেষবারের জন্য একটাবার কথা বলতে খুব ইচ্ছে করছে তার। জানাতে ইচ্ছে করছে তার বাচ্চাকে বাঁচানোর উপায় খুঁজে পেয়েছে ধারা। কথাটা ভাবতেই ফোনটা হাতে নিল ধারা। এতদিন ফোন অফ করে রেখেছিল ধারা। ফোনটা অন করতে না করতেই মোবাইল স্ক্রিনে দিগন্তের নামটি ভেসে উঠল। ফোন রিসিভ করতেই ওপর পাশ থেকে শুনতে পায়, তাহলে অবশেষে ফোনটা রিসিভ করলে? দিগন্তের থমথমে গলার কথাটা শোনার মাত্র চোখের কোণে পানি জমতে লাগল ধারার। ইচ্ছে করছিল গলা ছেড়ে কাঁদতে, নালিশ করতে, বলতে, দেখো আজ তোমার জন্য আমার কি অবস্থা। কিন্তু পরবর্তীতে দিগন্তের কথাগুলো শুনে সব যেন গলাতে এসেই আটকে গেল। ধারার উত্তরের অপেক্ষা না করেই দিগন্ত বলতে লাগল, খুব তো ভালোই আছো, বিয়ে করছো শুনলাম। তা তোমার উডবি বর জানে তো ইউ আর নট ভার্জিন? মানে? মানেটা খুব সোজা, তুমি যে বিয়ের আগেই অন্য ছেলের বেডে উঠেছ, প্রেগন্যান্টও হয়েছ, এই কথাগুলো কি তোমার হবু বর জানে? তোমার হবু বরের জন্য আমার সত্যিই কষ্ট হচ্ছে। বেচারা তোমার সুন্দর মুখটা দেখে বিয়েতে রাজি তো হয়ে গেছে, কিন্তু সে তো জানে না তোমার এই ভালো মানুষী চেহারাটার পেছনে একটা চরিত্রহীন নারী লুকানো। কি জাদু করে তাকে নিজের জালে ফাঁসিয়েছ। দিগন্তের কথাগুলো এক একটা বিষ তীরের মতো ধারার হৃদয়ে লাগছে। ঠোঁট চেপে কান্না আটকানোর চেষ্টা করছে, কিন্তু বেহায়া চোখগুলো কারোর বাঁধন শুনতে নারাজ। নিজের মতোই বয়ে যাচ্ছে অবিরাম। এই মানুষটাকে সে বিশ্বাস করেছিল, এই মানুষটাকে। বুক থেকে চাপা আর্তনাদ বের হচ্ছে। আবার কোথাও না কোথাও একটা প্রশান্তিও আছে। সময় থাকতে দিগন্তের চেহারাটা তার দেখা হয়ে গেছে। তার সন্তান নাই, চিনল তার বাবাকে, এমন বাবাকে চেনার চেয়ে না চেনাটাই উত্তম। দীর্ঘশ্বাস ফেলে ধারা বলল, তুমি কি আমাকে এই কথাগুলো বলতেই ফোন দিয়েছ? আমি তো সেদিন বলেই দিয়েছিলাম আমাদের নিয়ে তোমাকে আর ভাবতে হবে না। তাহলে কেন ফোন করেছ? শুধু একটা প্রশ্নের উত্তর চাইতে। সেদিন আমার সামনে এত সতী সাজছিলে, বাচ্চাটাকে তুমি নষ্ট করতে চাও না?
তাহলে আজ ঠিকই বাচ্চাটাকে নষ্ট করে বড়লোক কাউকে বিয়ে করার কথা চিন্তা করছো। শুনেছি সে একজন ভালো ডাক্তার। এটাই যদি তোমার মনে ছিল তবে আমার সাথে সম্পর্কে জড়ালে কেন? কেন আমাকে নিজের মায় বাঁধলে? আসলে আমারই ভুল, তোমার ইনোসেন্ট মুখটা দেখে কখনো ভাবিইনি তুমি এতটা স্বার্থপর হতে পারো। তোমার সরল মুখের পেছনের কুটিল ধারাকে বিশ্বাস করতে বেশ কষ্ট হচ্ছে। দিগন্তের কথা জড়িয়ে যাচ্ছে, বারবার গলা ধরে আসছে। খুব কষ্ট হচ্ছে যা বলে বুঝাতে পারছে না। চোখগুলো জ্বলছে, বারবার ভিজে আসছে। রাগে দুঃখে সব তছনছ করে দিতে ইচ্ছে হচ্ছে। ধারা কিছুক্ষণ চুপ থাকল। এরপর নীরবতা ভেঙে ঠান্ডা গলায় বলল, তুমি বারবার আমাকে অনুভব করিয়ে দাও আমি আবেগে ভেসে কতটা বড় ভুল করেছি। ঠিক বলেছ, আমি স্বার্থপর, খুব স্বার্থপর। আজ নিজের স্বার্থপরতার কারণে আমার এই পরিণতি। তবে কি জানো, আমার মনে কোথাও একটা খারাপ লাগা কাজ করছিল, তোমাকে ঠকাচ্ছি না তো এটা ভেবে। কিন্তু এখন মনে হচ্ছে বেশ করেছি বিয়েতে রাজি হয়ে। যাকে আমি বিশ্বাস করে সর্বস্ব দিতেও পিছপা হইনি, সেই মানুষটা যখন আমাকে নিয়ে এত বাজে কথা বলতে পারে, তখন আমার সত্যি নিজের উপর ধিক্কার দিতে ইচ্ছে হয়। কি ভুলটাই না করেছি। যাক, আমার মতো কুটিল মেয়ে তোমার জীবনে আর কোনোদিন কোনো কিছুর দাবি নিয়ে দাঁড়াবে না। আশা করি সুখে থাকবে। আর আমার বিয়ে এসো। সত্যি আমি একজন ভালো মানুষকে নিজের জালে ফেলেছি। তাকে দেখেও যেও, সাথে বিয়েটাও খেয়ে যেও। রাখছি বলেই ফোনটা রেখে দেয় ধারা। সেখানেই ধপ করে বসে পড়ে সে, পেটে হাত দিয়ে ধরা কণ্ঠে বলে, আমি ওকে কোনোদিন জানতে দিব না তোর অস্তিত্ব। কোনোদিন না। সে যদি মনে করে তুই নেই তবে তাই সই। তাই সই বলেই হু হু করে কেঁদে উঠল সে। অপরদিকে রাগে ক্ষোভে হাতে থাকা ফোনটা ছুঁড়ে ফেলে দিগন্ত। নিজের ব্যথিত মনকে কিছুতে শান্ত করতে পারছে না। সবকিছু একটা সপ্তাহে উল্ট পালট হয়ে গেল। কেন যেন সবকিছু এলোমেলো লাগছে। ধারাকে সে সত্যি ভালোবেসেছিল, খুব ভালোবেসেছিল। এমনটা কেন করল ধারা, এটা ভেবেই বুকটা হু হু করে উঠছে দিগন্তের। চোখটা বন্ধ করলেই সেই শুভ্র নারীর প্রতিচ্ছবি ভেসে উঠছে। রাগ উঠছে, কিন্তু তার চেয়ে বেশি কষ্ট হচ্ছে দিগন্তের। হাত মুষ্টিবদ্ধ করে একের পর এক দেয়ালে আঘাত করছে, কিন্তু মনকে শান্ত করতে পারছে না। কিছুতেই না। সন্ধ্যা 7টা। স্থান ধারাদের বাসা। হলুদের অনুষ্ঠান খুব না হলেও মোটামুটি জাঁকজমকভাবেই হচ্ছে। সেলিম সাহেবের যদিও এতটা জাঁকজমকভাবে করার ইচ্ছে ছিল না, কিন্তু সুভাষিনী বেগমের একটাই কথা, তার একমাত্র ছেলের বিয়ে বলে কথা, সে কোনো কমতি রাখবে না। আর ধারার জীবনেও এই বিয়েটা প্রথমবারই হচ্ছে, সুতরাং এসব সাদামাটাভাবে বিয়ের আয়োজন তার একেবারেই পছন্দ হয়নি। সেলিম সাহেবের আপত্তি ছিল, যেহেতু এখন ধর্মীয়ভাবে বিয়েটা গ্রহণযোগ্য নয়, তাই লোক দেখানো আয়োজনের কি দরকার। কিন্তু সুভাষিনী বেগমের কথা তখনের কথা, তখন দেখা যাবে, দরকার হলে বাচ্চাটা হবার পর আরও ধুমধাম করে তাদের বিয়ে দিবেন। সুভাষিনী বেগমের আগ্রহ দেখে অনলও কোনো আপত্তি জানায়নি। তার মাকে এতটা খুশি বিগত কয়েক বছরে দেখেছে কিনা সন্দেহ আছে। তার মাকে প্রাণবন্তভাবে হাসতে দেখে তারও মনে একটা স্বস্তি কাজ করছে, বিয়ের বুদ্ধিটা এতটাও খারাপ নয়। ধারার রুমে যেতেই সুভাষিনী বেগম দেখলেন তার বান্ধবীরা তাকে সাজাতে ব্যস্ত। কাঁচা হলুদ কাতানের শাড়িতে কি অপরূপ লাগছে ধারাকে। ফর্সা গায়ে হলুদ রংটা যেন মিলে আছে। সুভাষিনী বেগম নিজে পছন্দ করেছেন এই শাড়িটা। চোখে মোটা করে কাজল দিয়ে দিয়েছে, ঠোঁটে করা লাল লিপস্টিক, গা ভর্তি সাদা ফুলের গহনা। কাল অবধি মেয়েটাকে একটা জ্বলন্ত লাশের মতো লাগছিল তার কাছে, কিন্তু আজ কি মায়াবীটাই না লাগছে। কিন্তু মুখটা তবুও শুকনো করে রেখেছে। অন্যমনস্ক হয়ে জীবনের হিসাব মিলাতে যেন ব্যস্ত।
কাছে যেয়ে মাথায় হাত বুলিয়ে আদুরে গলায় বললেন, আমার বৌমাটাকে কি মিষ্টি না লাগছে। সুভাষিনী বেগমের কথাটা কর্ণপাত হতেই মাথা তুলে তাকায় ধারা। ছলছল নয়নে তার প্রতি অনুগত প্রকাশ করে সে। আজ তার জন্যই ধারার বাচ্চাটা নতুন জীবন পাওয়ার আশ্বাস পেয়েছে। সুভাষিনী বেগম মুচকি হাসি দিয়ে বলেন, নতুন বউয়ের কি কাঁদতে আছে রে পাগলি? তুমি এত ভালো কেন ফুপি? সুভাষিনী বেগমের মাজা জড়িয়ে বলে ধারা। সুভাষিনী বেগম তার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলে, আমি ভালো নই রে, খুব স্বার্থপর। নিজের স্বার্থে তোকে আমার ঘরে তুলে নিয়ে যাচ্ছি। বয়স তো কম হলো না, ছেলেটার জীবনটা সাজিয়ে দিতে চাই। আমার বিশ্বাস তুই পারবি ধারা, আমার ইট পাথরের বাড়িটাকে সংসার করে তুলতে। কাঁদিস না, এখনো অনেক লড়াই বাকি। সুভাষিনী বেগমের কথাগুলোর মর্ম ধারার বোধগম্য হল না। অবাক নয়নে শুধু দেখতে লাগল তাকে। তার চোখে একটা শূন্যতার ছোঁয়া আছে যা ধারার হৃদয়কেও নাড়িয়ে দিল। হলুদের অনুষ্ঠান শুরু হলে বর কনেকে একই সাথে স্টেজে আনা হল। পাশাপাশি বসে রয়েছে অনল, ধারা। আর চোখে একবার একে অপরকে দেখে নিল তারা। অনলকে বেশ মানিয়েছে সাদা পাঞ্জাবিতে, তার উপরে একটা কোটি পরা। হাতা কনুই অবধি ফোল্ড করে রেখেছে, হাতে কালো একটা টাইটান ঘড়ি। চুলগুলো বেশ সুন্দর করে স্টাইল করে রেখেছে সে। অনলের সাথে চোখে চোখ পড়তেই চোখ সরিয়ে নিল ধারা। যেন চোর ধরা পড়েছে এমন লাগছে নিজের কাছে। সবাই একে একে হলুদ দিয়ে যাচ্ছে। হঠাৎ একটি মেয়ে স্টেজে উঠতেই অনলের মুখের ভাব বদলে গেল। ধারার কাছে মেয়েটিকে বেশ চেনা চেনা লাগছিল। অনলের গালে হলুদ দেওয়ার সময় ধীর কণ্ঠে বলল সে, তাহলে বিয়েটা করছো? তোমার বিয়েতে দাওয়াতি হিসেবে আসবো ভাবিনি। অভিনন্দন রইল। খুব ধীরে বললেও ধারার কানে ঠিকই গেল কথাগুলো। মেয়েটির চোখ চিকচিক করছে, যেন এখনই অশ্রুধারাগুলো মুক্তি দিয়ে দিবে তার চোখ জোড়া। অনল নির্বিকারভাবেই বসে রয়েছে। ধারা একবার অনলের মুখ আর একবার মেয়েটির মুখ পানে চাওয়া চাওয়ি করছে। মনের মধ্যে একরকম অস্বস্তি কাজ করছে, মেয়েটির সাথে অনলের কি সম্পর্ক। এটা জানার কৌতূহলে মনটা বারবার ব্যাহত হয়ে উঠছে। সে কি তার অনল ভাইয়ের জীবনে একটি অবাঞ্ছিত কাঁটা রূপে এসেছে? বুঝতে পারছে না। এত সুন্দর সুপুরুষের কোনো প্রেমিকা থাকবে না এমনটা ভাবাও হয়তো বোকামি হবে। ধন্যবাদ আসার জন্য মাহি, ভেবেছিলাম তুমি আসবে না। তুমি আসাতে খুব ভালো লাগলো, আমাদের জন্য দোয়া করো। শামীম, রাফিদরাও এসেছে। তুমি ওদের সাথেই থেকো। অনলের হাসিমুখে কথাগুলো শুনে আবার চিন্তায় পড়ে গেল ধারা। লোকটা এমন ভাবে কথা বলছে যেন মাহি নামক মেয়েটার উপস্থিতি তার কাছে ব্যাপারই নয়, তার কিছুই যায় আসে না। মাহি মুখে মলিন হাসি একে ধারার উদ্দেশ্যে বলল, তুমি অনেক লাকি, অনল ভাই এর মতো একজনকে স্বামী হিসেবে পাচ্ছ। আমরা তো ভেবেছিলাম সারাজীবন একা একাই কাটিয়ে দিবে সে। খুব জানার ইচ্ছে হয় কি জাদু করেছ। সে অনল ভাই পুরো 360 ডিগ্রি ঘুরে গেল। অবশ্য কিছুটা হলেও আজ করতে পারছি। যাগ্গে নিজের খেয়াল রেখো, সাথে বাবুরও। মাত্র 3 সপ্তাহ চলছে তো, এই সময় একটু রিস্ক থাকে। বলেই মাহি স্টেজ থেকে নেমে গেল। অনল চোয়াল এখনো শক্ত করে বসে রয়েছে, মাহির কথাটাগুলো তার পছন্দ হয়নি। ধারা মাথা নিচু করে আছে, এখন সে মেয়েটিকে চিনতে পেরেছে। মাহি তার কনসালটেড ডাক্তার। তাকে চেক আপ সেই করেছে। কিন্তু হাসি মুখেও কিছু ঠেস মারা কথা বলে দিল মেয়েটি। তার চোখে অনলের জন্য অন্য অনুভূতি অনুভব করল ধারা। সে তো মেয়ে, একটা মেয়ের চোখ পড়া এতটাও কঠিন নয় তার জন্য। খুব ইচ্ছে করছিল অনলকে কিছু জিজ্ঞেস করতে। কিন্তু অনলের ওই একই দোষ। জিজ্ঞেস করলে ট্যারা কিছু কথা শুনিয়ে দিবে যা একেবারেই সহ্য হবে না অনলের।
তাই মুখে কলু পেটে বসে থাকাই শ্রেয়। হলুদের অনুষ্ঠান প্রায় শেষের দিকে, অতিথিরা সবাই যে যার মতো চলে যাচ্ছে। অনল নিজেই তাদের বিদায় দিচ্ছে। সবাইকে বিদায় দিতে দিতে শামীম, রাফিদ, মাইসার সাথে দেখা। বেশ হাসি তামাশা করল তারা। এরা তার হাসপাতালের কলিগ। বেশ ভালো সম্পর্ক তাদের সাথে তার। মাহিও আছে তাদের মধ্যে। মাহি একটা কথাও বলল না। সবাই সামনে এগোলে মাহি বলে উঠল, তোমার সাথে কিছু কথা ছিল, সময় হবে? কাজের কথা? প্যাশেন্ট রিলেটেড? না, কিছু প্রশ্নের উত্তর চাই। অনলের বুঝতে বাকি রইল না মেয়েটা কি বলতে চায়। সম্মতি জানিয়ে একটা ফাঁকা জায়গায় নিয়ে গেল মাহিকে অনল। বেশ থমথমে গলায় মাহিকে বলল সে, বলো কিসের উত্তর? আমি তো ভেবেছিলাম তুমি এমন পুরুষ যে একজনকে ভালোবাসলে যত কিছু হয়ে যাক না কেন তার জায়গাটা কাউকে দিবে না। কিন্তু এখন তো দেখছি সেরকম কিছুই না। মাহির কথাটা কর্ণপাত হতেই বেশ ভ্রুকুচকে তার দিকে তাকায় অনল। মেয়েটাকে হাজারো বার বুঝালেও কেন জানে তার মাথায় কিছু ঢুকে না হয়তো। ঠেস মারা কথায় যখন কিছু করতে পারেনি এখন অনলের কাটা ঘায়ে আঘাত করে মেজাজ তুঙ্গে তুলে দিল অনলের। চোয়াল ক্রমশ শক্ত হতে লাগল অনলের, চোখগুলো লাল হতে লাগল। তার অতীতের ক্ষত এখনও ততটাই তাজা যতটা তখন ছিল। মানুষের সামনে স্বাভাবিক মানুষের ন্যায় থাকলেও এখনও সেই ক্ষত বয়ে বেরোচ্ছে সে। অতীতের সুবর্ণ কথাগুলো মনে পড়তেই বুকটা হাহাকার করে উঠল। শূন্যতা তাকে এতটা কঠোরভাবে জাঁকড়ে রেখেছে যে চাইলেও সেখান থেকে বের হতে পারবে না। বেশ ঠান্ডা থমথমে গলায় অনল প্রশ্ন ছুড়ল মাহির দিকে, কথাগুলোর মর্ম আমার মোটা মাথায় ঢুকছে না মাহি। তুমি এমনভাবে বিহেভ করছো যেন আমি তোমাকে চিট করেছি বা তুমি আমার এক্স। এ যে কলিগ, কথাগুলো বড্ড বেমানান হয়ে যায় না? অনলের কথায় অনেকটা অপমানিত বোধ হয় মাহির। কথাগুলো সে এভাবে বলতে চায়নি। বারংবার অনলের কাছে তাকে অপমানিত হতে হয়। মাহি অনলের মেডিকেল কলেজের জুনিয়র ছিল। অনলের প্রতি তার অনুভূতিগুলো বরাবরই তীব্র ছিল। সে অনলকে এর আগেও নিজের মনের অনুভূতিগুলো ব্যক্ত করেছে, কিন্তু অনল সবসময়ই নিজের বক্তব্যে অনড় ছিল। নিজের বেহায়াপনায় নিজেরই লজ্জা লাগছে এখন মাহিরের। চোখ নিচু, মাহিকে অনলেরও ভালো লাগছে না। নিজের কণ্ঠ স্বাভাবিক করে সে বলল, তোমার প্রশ্নটা এখনো করা হয়নি। ধারাই কেন? তুমি তো বলেছিলে তোমার মনে কোনো নারীর প্রবেশ ঘটবে না, তাহলে ধারা কেন? বেহায়ার মতোই ভাঙ্গা কণ্ঠে বলে উঠল মাহি। মানুষকে এই ভালোবাসা নামক হৃদয়ে হর্ষক শব্দটা অনেকটাই বেহায়ার মতো বানিয়ে দেয়। মাহির ক্ষেত্রেও সেটাই খাটছে। মাহির এমন প্রশ্নে বেশ অপ্রস্তুত হয়ে পড়ে অনল। বলল, সত্যিই তো, সে তো বলেছিল কাউকে নিজের মনে ঠাঁই দেবে না, তার মনে একজনই থাকবে। কিন্তু আজ ঠিকই তো ধারাকে তার বউয়ের জায়গা দিতে হচ্ছে। মানুষ তো বুঝতেছে না কি সংঘর্ষ মনের মধ্যে চলছে অনলের। যদিও মনকে সামলে বলছে সে কখনোই ধারাকে মনে ঠাঁই দেবে না, কিন্তু একটা সুপ্ত ভয় থেকেই যাচ্ছে। এই যে কি হলো, উত্তর দিচ্ছ না কেন তুমি? যদি এটাই তোমার সাথী করতে হয় তবে আমিও তো করতেই পারতাম, তাই না? মাহির কথাটা শুনে বেশ হতবাক হয়ে যায় অনল। বেশ কড়া কণ্ঠে সে বলল, শোনো, এই জন্যই আমি ধারাকে বিয়ে করছি। সে তোমার মতো নিজ চিন্তা করে না, ভালোবাসে বলে কাছে এসেছে। আর কোনোই অন্তমর্ম তার ছিল না। সে কাছে এসেছে কারণ আমি চেয়েছি। আরেকটা কথা শুনে রাখো, ধারা আমার জীবনে না থাকলেও আমি তোমাকে নিজের ছোট বোনের মতোই দেখতাম। আমার তোমার প্রতি কখনোই কোনো অনুভূতি ছিল না, আর হবেও না। রাত হয়েছে অনেক, আসতে পারো। অনলের কথাগুলোই পুনরায় অপমানিত বোধ হলো মাহি। তার উত্তরগুলো সে পেয়ে গেছে। মাটির সাথে মিশে যেতে ইচ্ছে হচ্ছে এখন মাহির।
অতঃপর মাহি সেখান থেকে ছুটে বেরিয়ে গেল। এদিকে দরজার কোনায় দাঁড়িয়ে সব কথা শুনছিল ধারা। মুখ চেপে কান্না আটকালো সে। আজ তার জন্য অনলকে এমন কথাগুলো শুনতে হলো মাহির কাছ থেকে। যে পাপ সে বয়ে নিয়ে বেড়াচ্ছে, আজ সেই পাপের অংশীদার অনল নিজেকে দাবি করছে। এই পাপের বোঝাটা সারাটা জীবন তাদের মাঝে থাকবে। সারাটা জীবন অনলের কাছে ছোট হয়ে থাকবে ধারা। তুই তো মানুষ ভালো না রে, বউ হওয়ার আগেই টিপিক্যাল বউদের মতো স্পাইগিরি করছিস। কথাটা কানে আসতেই চলবে